এই দুবাই থেকে তাকে আনার বিষয়টি এবং ইন্টারপোলের মাধ্যমে আনার বিষয়টি তো একটা কূটনৈতিক চ্যালেঞ্জ, যেটি বলা হচ্ছিল যে দুবাই কর্তৃপক্ষ কিভাবে তাকে ফেরত দিবে, তারা নানা ধরনের সেফটি সিকিউরিটি দেয় যারা হচ্ছে সেখানে তারা অবস্থান করেন, সেই বিষয়টি নাকি? এটা তো একটা অবশ্যই কূটনৈতিক পর্যায়ে, তার আগে এটা বিচারিক পর্যায়েও, কিন্তু এটা কিন্তু ধরে নিয়ে পাঠিয়ে দেবে তা না, দুই দেশের বিচার বিভাগ এর মধ্যে কাজ করে। এবং 2014 সালে বাংলাদেশের সঙ্গে ইউএইর একটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে। সেই চুক্তির আলোকে তাকে এখানে নিয়ে আসা খুব সহজ, এটা এমন কঠিন কিছু না। এবং দুবাই এমন নয় যে শুধুমাত্র যেটা আমরা বলতেছি যে দস্যুদের বা এটাকে বলবো ক্রিমিনালদের একটা আশ্রয়স্থল, সে জায়গায় একটা কোনো দেশ যদি চায় তার বড় ধরনের ক্রিমিনালকে যদি নিয়ে আসার ক্ষেত্রে কূটনৈতিক পর্যায়ে, সেটা কিন্তু অনেক কার্যকর। আপনি ইভেন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলছে ওইখানে, আপনি যদি এখানে মামলা করেন এবং সেই মামলা যদি আপনি এমবেসিতে পাঠান, এমবেসি যদি তাদেরকে রিকোয়েস্ট করে, তাহলে তাকেও কিন্তু বাড়িয়ে দেবে। অনেক বাংলাদেশি, অনেক প্রবাসী আছে যে সন্ত্রাসী কার্যক্রম করে, বাইরে বসে বসে লেখে, এরাও কিন্তু বিশেষ করে মিডল ইস্টের দেশগুলোতে কিন্তু এদের জন্য অবস্থা টাইট। অন্য দেশে বসে মানে পশ্চিমা দেশগুলোতে হয়তো এগুলো নিয়ে খুব কিছু হয় না। তো যাই হোক, আমি মনে করি যে তাকে আনা খুব কঠিন বিষয় না। বাট জামাতের আমি যেটা বললেন যে আমাদের সরকারের কোনো কৃতিত্ব নাই, সরকার কৃতিত্ব নাই বলতে মনে হচ্ছে আগের সরকার পদক্ষেপ নিয়েছিল সেটারই না। আগের সরকার যে পদক্ষেপ নিয়ে এই সরকার তো সেটা বাদও দিতে পারে, তাই না? বাদ তো দেয় নাই, বাদ যখন দেয় নাই তাহলে আমরা সব সরকারের কৃতিত্ব ধরবো এখানে আনার জন্য এবং এই স্টেপস নেওয়ার ক্ষেত্রে। তবে চূড়ান্তভাবে তাকে দেশে আনা, তার সাজা দেওয়া, সেটার উপরই মানুষ দেখবে যে আসলে কতটুকু হয়েছে। এবং সে যদি সে শুধু আনা না, এখানে তাকে নিয়ে বিচার দেওয়াও একটা বিষয়। আমরা তো শুধুমাত্র আইনে গ্রেপ্তার করছি আর ধরছি, সেটা যদি না থাকে এবং যারা গ্রেপ্তার আছে তারা যাতে তাদের অধিকার পায়, সেই বিষয়টা দীর্ঘদিন থেকে আলোচিত একটা বিষয়। ইউনূসের আমলে তো ন্যায় বিচার নিতে শঙ্কিত হওয়ার কথা। ইউনূসের আমলে যে বিচারগুলো হয়েছে এগুলো তো বিতর্কিত, এগুলো সবগুলো যে সঠিক বিচার হয়েছে তা তো না। আপনি দেখবেন যে এগুলা ক্ষমতার পালা বদলে এগুলো আবার পাল্টাও হয়ে যাবে। সো আমরা চাই যে এমন একটা বিচার, সেটা ন্যায় বিচার হোক, সেটা খালি রাজনৈতিক মানে প্রতিহিংসার বিচার না হোক, সেটা ন্যায়ভিত্তিক হোক এবং বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করুক। তাহলে হয়তো এইসব বিচারের ফলাফল মানুষ দেখতে পাবে। আদারওয়াইজ এগুলা শুধু এমনই হবে যে একদল ক্ষমতা আসবে, তারা করবে, আরেক দল ক্ষমতা এসে ছেড়ে দেবে। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজিক উপদেষ্টা জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেন এবং সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে বিষয়টি খুব রহস্যজনক এবং তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন এবং তিনি কোনো সাংবাদিকদের কোনো কথা বলতে রাজি হননি। একই সঙ্গে সরকার বলছে যথাযথ ব্যবস্থা নেবে এবং খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন বিষয়টি দুঃখজনক। অবশ্যই দুঃখজনক। আমি খলিলুর রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাইছি যে এটা বাংলাদেশের জন্য এক ধরনের অপমানজনক। বাংলাদেশে একজন এক্সিস্টিং প্রতিমন্ত্রী মর্যাদায় ব্যক্তি, তাদেরই আমন্ত্রণে সেখানে একটা ইন্টারন্যাশনাল সেমিনারে অংশ নিতে যাচ্ছে বা অর্গানাইজেশনের আমন্ত্রণে যাচ্ছে, সেখানে তার যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কেন? ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত আমি এটা কোনো ভাষ্য পাই নাই। আমরা যখন কথা বলছি, বাংলাদেশি তরফ থেকে নানা ভাষ্য এসছে। প্রথম ভাষ্য হচ্ছে যে কিছু কিছু পত্রিকা এমনভাবে হেডলাইন করেছে, সেটাও খুবই আপত্তিজনক, যে তাকে যাই না উল্লেখ নাই করলাম। তো এখন একটা দেশ যদি তাকে ঢুকতে না দেয়, সেটা তো ওই দেশেরই আমরা নিন্দা করব। আমাদের লোককে মানে আমরা আন্ডারমাইন করার বা লুকডাউন করার কোনো কারণ নেই। তবে যে ইস্যুসগুলোতে তার প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলা হচ্ছে, সেখানে একটা প্রথম হচ্ছে যে উনি লাল পাসপোর্ট ব্যবহার করেন নাই বা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন নাই, উনি ব্যবহার করছেন নিজের পার্সোনাল যে পাসপোর্ট সেটা ব্যবহার করেছেন। আরেকটা কথা বলা হচ্ছে যে উনি ভিসাও নেন নাই। উনি এখান থেকে যদি ভিসা নিতেন সেটা একটা প্রক্রিয়ায় জানাজানি হতো বা যাচ্ছেন সেটা একটা, বা ওনাকে যদি রিজেক্ট করার থাকতো তা এখানে ভদ্রতার সাথে বলে দিতে পারতো যে কোনো কারণ হোক আপনি যেতে পারবেন না, সেটা উনি চিন্তা করতে পারতেন।
উনি ভিসা ছাড়া গিয়েছেন তাও না, উনি গিয়েছেন সার্ক স্টিকার দিয়ে। সার্ক স্টিকার আপনি জানেন যে 1 মাসের বা তার বেশি সময়ে একটা স্টিকার, সেটা দিয়ে আপনি সার্কের 8টি দেশে, যে কোনো দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন, এয়ারপোর্ট এন্ট্রি আছে। সেই ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা হয়। আমি সার্ক স্টিকার দিয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে যাওয়ার ভারতে। এরা এটাকে খুব একটা করে না, নানা ধরনের ফাইজলামি করে। মানে ওদের ভিসা নিয়ে আসি নাই কেন, এটা এক ধরনের আমাকেও প্রায় আধা ঘন্টার মতো, মানে আধা ঘন্টা বা তার কম সময়ে একটু করা হয়েছিল। আমি বলি যে এটা স্টিকার দেখো, ওরা চায় যে ওদেরটা থাকুক। এখানে সার্ক স্টিকারের একটা বিষয় আছে। আরেকটি বিষয় জাহিদুর রহমানের নিজস্ব বলতে পারি আমি এটা, যে তার সহ আরো 10 জন লোকের ইউটিউব চ্যানেল ইন্ডিয়া নিষিদ্ধ করেছে। সেই ক্ষেত্রে ইন্ডিয়া নিষিদ্ধ করা মানে হচ্ছে তার কোনো না কোনোভাবে উনি ওইখানে তালিকায়, কালো তালিকায় আছেন। তো সেই কালো তালিকায় যে থাকাটা, তার উপর সর্বোচ্চ নজরদারি যে বিষয়টা, সেটা এখানে প্রতিফলিত হয়েছে কিনা, সেটাও একটা দেখার বিষয়। আর আমাদের প্রটোকল অফিসাররা কি করেছিলেন, তারা তো এমবাসি থেকে এসে এটা মীমাংসা করতে পারতেন। তারা বলেছেন যে তারা আগে জানিয়েছেন কর্তৃপক্ষকে, তো জানালে এই পরিস্থিতি হবে কেন? কূটনৈতিক ব্যর্থতা এর সাথে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা আছে, কারণ উনি যদি জানতেন যে তাকে হেনস্থা করা হবে, তাহলে উনি এখানে যেতেন না। উনি যে এখন বলা হচ্ছে যে সর্বশেষ তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যান নাই। আমি হলে আমিও যেতাম না। এত হেনস্থার পরে আমি যাব কেন? আমি তো একটা দাওয়াতে এসেছি, আমি তো আপনার দেশে মানে থাকতে আসি নাই, সেটা যে কোনো দেশে হোক। তো ভাই, আমাদের মানবাভিমানও বেশি, হয়তো হ্যান্ডেল ঠিক মতো করতে পারে নাই। তবে আমি মনে করি যে আমাদের কূটনৈতিক ব্যর্থতা এখানে আছে। আমাদের অফিসাররা থাকা দরকার ছিল, তারা এটা হ্যান্ডেল করা দরকার ছিল। আর জাহিদুর রহমানের পক্ষ থেকে আমি যেটা মনে করি যে সার্ক স্টিকার যদি হয়ে থাকে সত্য এই জিনিসটা, তার এটা নেওয়া উচিত ছিল না। উনি একজন সরকারের মন্ত্রী পর্যায়ের লোক, উনি নিজের পাসপোর্টে যাবেন, উনি সার্ক স্টিকার আমার মতো সাধারণ মানুষ হয়ে যাবেন কেন? ওনার সেই জায়গাও একটু নজর দেওয়া দরকার ছিল। আমি একটু ব্যারিস্টার আসিফ ফুয়াদ আপনার কাছে যেতে চাই। এটা কি জাহিদুর রহমানের দুর্বলতা যাওয়ার ক্ষেত্রে, নাকি কূটনৈতিক ব্যর্থতা বলবেন, নাকি ভারতের মানসিকতার কোনো ইঙ্গিত দেখবেন আপনি? শেষেরটা আর কি। প্রশ্ন হচ্ছে যে এটা কি নতুন? জাহেদ ভাইটা হওয়ার কারণে হয়তো আমরা জানছি, আনিস ভাই আজকে বললেন বলে জানলাম। বাংলাদেশ থেকে যারা ওখানে পড়তে যান অথবা চিকিৎসার জন্য যান, ইভেন ট্রানজিটে যারা যান, এই ধরনের অভদ্র আচরণ তারা দিল্লি এয়ারপোর্টে অনেক কন্টিনিউয়াস বেসিসে তারা কন্টিনিউয়াসলি ফেস করেন। ইভেন আপনি দেখবেন গত কদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন হাসপাতালে ডাক্তার, নার্স সবাই মিলে ঝিলে আমাদের একজন রুগীকে মারছে, কারণ তার আত্মীয় স্বজন ওই ওষুধের ব্যাখ্যা চাচ্ছে, অথবা ইংলিশ হয়তো ভালোভাবে বলতে পারতেছে না, কমিউনিকেশনে গ্যাপ হয়েছে, মারধর করতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই আচরণটা ভারতের পক্ষ থেকে খুব চলমান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন এখন হয়তো এত ইন্ডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট নাই, অথবা গত 18 মাস থেকে নাই, তার আগে কি হয় নাই? তার আগেও তো হয়েছে। ভারত কি কখনো আমাদের সাথে ভদ্র আচরণটা কখনো করেছে আমাদের লোকদের সাথে? আপনি দেখবেন আমাদের একজন মোটরসাইকেলিস্ট, তিনি তার ওয়াইফ সহ সমস্ত মোটরসাইকেলে করে আপনার হজে গেছেন। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এরকম লম্বা একটা সফর করছেন। এবং উনি বলেছেন যে একটা ইন্টারভিউতে যে কোন ধরনের সীমান্তে, কোন সীমান্তে কিরকম আচরণ হয়েছে। সবচেয়ে বাজে আচরণ করেছে হচ্ছে বিএসএফ। হেন কোনো অভদ্র আচরণ নাই। তাদেরকে সকল ডকুমেন্টেশন দেখানো, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, কাগজপত্র, সবকিছু নথি দেখানো হয়েছে। যাওয়ার পথেও হেনস্থা করেছেন, আসার পথেও একই হেনস্থা করেছেন। মানে আপনি একই পথে একই প্রশ্নের জন্য কতবার হেনস্থা করবেন? আমি তো এখান থেকে একবার গেলাম, আপনি আসার পথে আবার এই হেনস্থাটা কেন করছেন? তো ইভেন এইটা যখন তিনি আবার বক্তব্যে বলেছেন, ভিডিও রেকর্ড সহ, বিএসএফ আবার তাকে যোগাযোগ করে বলেছে ওই ভিডিও বক্তব্যটা ডিলিট করে দেওয়ার জন্য। মানে আপনার অভদ্র আচরণ আপনি বদলাবেন না, আপনার খাইসলত বদলাবেন না, কিন্তু আপনার খাইসলত নিয়ে আমি কথা বললে পরে আনিস ভাইরে ফোন করে বলবেন আপনি কেন টকশোতে আমাদের বিরুদ্ধে কথা বলেন। মানে এইটা তো সলিউশন হতে পারে না। তো এই জন্য আমি বোধ করছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা করেছেন, এয়ারপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা করেছেন, অ্যাবসলিউটলি একটা অভদ্র কাজ করেছেন, আনঅ্যাকসেপ্টেবল একটা কাজ করেছেন। এইটা আমি আনিস ভাইয়ের সাথে রেসপেক্টফুলি একমত না যে এটা সার্ক ভিসায় গেছেন অথবা আপনি অন্য ভিসা নিয়ে গেছেন, দিন শেষে তার সাথে আচরণটা একই রকম করা হইতো। কারণ ওইটা হচ্ছে মূল কারণ যে ডাক্তার জাহেদ সহ যারাই গত 16-17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ, ইন্ডিয়ান
পজিশন এগুলো নিয়ে সমালোচনা করেছে, তাদেরকে সেখানে রেড অ্যালার্টেড করে ফেলেছে, যে ব্ল্যাক লিস্টেড করে ফেলেছে তাদেরকে, ঢোকা বের হওয়া এই ধরনের সিচুয়েশনে। এখন প্রশ্ন হচ্ছে হাই কমিশনার যিনি আমাদের, তিনি কিন্তু বলেছেন যে আমরা ওনার আগমন উপলক্ষে যেই সেকশনকে ফরেন মিনিস্ট্রিতে ইন্ডিয়াতে জানানো দরকার তার সাথে পার্সোনালি আমি ফোনে ওনাকে জানিয়েছি যে আমাদের অ্যাডভাইজার আসবেন আপনার কনফারেন্সে, চিফ গেস্ট আমাদের তরফ থেকে ডেলিগেশন লিড করবেন এবং উনি এই কটার সময় এইভাবে আসতেছেন। তাহলে জানানো হয়নি, কথাটা সত্য না, আমাদের হাই কমিশনার জানিয়েছেন। জানানোর পরে তাহলে ওনারা এটা কমিউনিকেট করলো না কেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, এয়ারপোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কেন করলো না? অথবা কেন তখন জিজ্ঞেস করা হয় নাই যে সার্ক স্টিকার নিয়ে আসলে আমরা অ্যাক্সেস দিতে পারবো না, আপনি ইন্ডিয়ান ভিসা নিয়ে আসেন? কোনো না কোনো ফর্মে তো এখানকার হাই কমিশন তো ইনভলভ। বাংলাদেশ থেকে ইন্ডিয়ান একটা প্রোগ্রাম, ইন্ডিয়ান ওশান রিম কনফারেন্স, যেটা আমেরিকার আইপিএস এর কাউন্টারিং করবার জন্য ইন্ডিয়ান ওশানের মানে জমিদারি দখলের জন্য করেছে ভারত। এখন আপনার প্রোগ্রামে আপনি দাওয়াত দিয়েছেন, হাই কমিশন জানে না কোন দেশ থেকে কারা কারা মেহমান যাবে? অফকোর্স আমার এখানে লোকাল হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশন জানে, তাহলে ইন্ডিয়ান হাই কমিশন কেন এটা কমিউনিকেট করলো না? তাহলে প্রশ্ন হচ্ছে এইটা পরিকল্পিতভাবে করা হয়েছে সিম্পলি আমাদের দেশের ডিসেন্টিং ভয়েস যারা আছেন তারা, এবং বাংলাদেশকে আন্ডারমাইন করবার জন্য, ছোট করবার জন্য। পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের অফিসিয়ালরা কারেক্ট যে এটার একটা অফিসিয়াল টোটাল পিকচারটা বোঝা দরকার। আমরা যেভাবে কথা বলতে পারবো, রাষ্ট্র আকারে তো বাংলাদেশ এইভাবে কথা বলতে পারবে না, তাকে পুরোটা জানা দরকার এবং জেনে যে মেজার্ড এবং প্রপোর্শনের যে রেসপন্স করা দরকার সেটা আমাদের করা উচিত। দেশে সবচেয়ে ফিরে ভালো হতো ওদের রেসপন্স, একটা বক্তব্য থাকলে। এখনো পর্যন্ত ওদের তরফ থেকে আমি দেখি নাই, আপনি যেটা বলেছেন ওইটা আমি আমার চোখে কিছু ওদের পড়ে নাই। তরফ থেকে জাহিদুর এখনো রহমান তো কিছু পর্যন্ত- বলতে পারতেন, তিনি চুপ থাকলেন। জাহিদুর রহমান এসেও কোনো না, উনি কথা এটা বলেন উনি নাই। না বলাটা বেটার। যেটা হচ্ছে যেহেতু এটা স্টেটের সাথে স্টেটের একটা ব্যাপার, আপাতত ইন্টারনালি রেজলিউশন করা যায় কিনা, যদি করা যায় সেটা দেখা দরকার। কারণ বিষয়টাকে মানে ডিসপ্রপোর্শনেটলি মানে গুরুত্বপূর্ণ করার দরকার নাই, প্রপোর্শনেট হওয়া দরকার, মেজার্ড এবং প্রপোর্শনেট রেসপন্স তবে দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। আরেকটা বিষয় এখানে উত্থাপন করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যদি ট্রানজিট হিসাবেও যদি ইন্ডিয়া ইউজ করে, সেখানেও হেনস্থা তৈরি হয়, নিয়মিত হয়। আমি আমার ইরাক রণাঙ্গনে বইতে এটা বিরাট বিস্তারিত লিখেছি। আমি যখন যাচ্ছিলাম তখন বাংলাদেশি কিছু স্টুডেন্ট যাচ্ছিল সাইপ্রাসে, তাদেরকে কলকাতায় কিভাবে হেনস্থা করা হয়েছিল। আমি ট্রানজিট প্যাসেঞ্জার, আমাকে সব ট্রানজিট প্যাসেঞ্জার যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, আমাকে একটা নির্দিষ্ট খোপে নিয়ে যাচ্ছে। যে ইন্ডিয়া যে এভাবে বাংলাদেশি যাত্রীদেরকে হেনস্থা করে, এবং আমাকে এটা কিন্তু বলেছে আনিস ভাই যে ওয়াইফাই অ্যাক্সেসটা পর্যন্ত ইউজ করতে দেয় না বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে। মানে এয়ারপোর্টে তো সারা দুনিয়াতে আপনি ওয়াইফাই অ্যাক্সেস পাবেন, হ্যাঁ, সেখানে বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে এমন এক জায়গায় রাখা হয় যেখানে ওয়াইফাই অ্যাক্সেস ওদেরকে থাকে না। ক্যাটেল হিসেবে স্টুডেন্টরা ইউজ বলেছে। করছিল। আমি ছবি তুলেছিলাম, পরে আমার মোবাইল থেকে আমার ওই ছবি মানে ডিলিট করে, মোবাইল না, আমার একটা ক্যামেরা ছিল, ডিজিটাল ক্যামেরা, সেখান থেকে এটা ডিলিট করাতে বাধ্য করেছে। সো এটা বহু পুরানা যে ওরা বাংলাদেশিদেরকে হেনস্থা করে সব জায়গায়। আনিস আলম, আপনার কাছে যেতে চাই যে সরকার আসলে কি ধীর চলো কূটনীতিতে ভারতের সাথে সম্পর্ক আগাচ্ছে? আমার মনে হয় না। সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে যথেষ্ট চেষ্টা করছে। ইউনুস ক্ষমতায় আসার পর যে ধ্বংসটা করে দিয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে, সেটা উত্তরণের জন্য ইউনুসের আমলেরই উপদেষ্টা যিনি আছেন, উনি ভারত সফর করেছেন, কথা বলেছেন, এবং যেই সুবিধাগুলো ভারত কাট করে দিয়ে গেছিল সেগুলো আবার পুনরায় চালু করার জন্য বলছেন, ইনক্লুডিং তৃতীয় একটা মানে তাদের সমুদ্র বন্দর ব্যবহার করে আমাদের গুডসগুলো বাইরে নিয়ে যাওয়া, তারপরে ভিসার যে রিল্যাক্সেশন, ভিসার যে কঠিন এই অবস্থা ছিল, চিকিৎসা সুবিধা, তারপর বাণিজ্যের কিছু কিছু বিষয়, সবগুলো তো আবার রিস্টোর করার জন্য বাংলাদেশের তরফ থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। তাদের তরফ থেকেও তাদের যে সমস্ত কনসার্নগুলো আছে সেগুলো নিশ্চয়ই তারা জানাচ্ছে, যেহেতু আমি অত ফোকাস না, ওটা মিডিয়া যত আসে না ওইভাবে। সো আমি মনে করি যে দুই দেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আন্তরিক, এটা যেটা ইউনুসের আমলে যেটা হয়েছিল, এবং ভুল বুঝাবুঝি, প্রপাগান্ডা, জেহাদি মনোভাব নিয়ে যেভাবে দুই প্রতিবেশী অবস্থান করেছিল, সেটা থেকে সরে এসেছে। এখন ফলাফল কতটুকু হচ্ছে সেটার উপর নির্ভর করছে। এখন খুব ক্ষত একটা তৈরি হলে তো সেটা 2 দিন পরেই যে শেষ হয়ে যাবে সরকার পরিবর্তনের পরে, সেটা মনে হয় না। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়া সফর করবেন যেটা বলা হচ্ছে, আমি জানি না এখন ডেটটা ঠিক ওইভাবে চূড়ান্ত হয়েছে কিনা। সেই দিক থেকে আমরা মনে করি যে হয়তো আরো একটা নতুন বার্তা আসতে পারে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। দেখেন, দেখা সাক্ষাৎ না হলে, কথাবার্তা না হলে, এই বিবৃতি আর বা
বাকওয়াজ বক্তৃতা, এবং সরকারের তরফ থেকে সরকারের বাইরে যারা আছে তারা তো আরো বেশি চুঙ্গা পুকায়। তো এই যে এইগুলো করে করে তো সম্পর্ক নষ্ট করে। সবসময় বলে যে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকা দরকার। আপনি যদি তার সাথে স্বাভাবিক সম্পর্ক না করেন তাহলে বলেন কূটনৈতিক সম্পর্ক রাখবেন না, কিন্তু কূটনৈতিক সম্পর্কও থাকবে, আপনি সুযোগ সুবিধাও নিতে চাইবেন, আবার বাকওয়াজ বক্তৃতা করবেন, আপনি তার যেগুলো সেন্সিটিভ জায়গা যেগুলো আছে ওখানে আঘাত করবেন। তাদের সেন্সিটিভ জায়গা হচ্ছে সেভেন সিস্টার, তাদের সেন্সিটিভ জায়গা হচ্ছে যে সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বা সন্ত্রাসী কেউ গিয়ে সেখানে যাতে কোনো কিছু না করতে পারে, বাংলাদেশ যাতে তার সয়েল তার বিরুদ্ধে ব্যবহার না করতে পারে, সে সমস্ত ইস্যুসগুলো। বাংলাদেশের ইস্যুসগুলোর মধ্যে মোটা থাকে যেটা আছে সেটা ভাই বলতেছিলেন, সেটা হচ্ছে পুশিন বিষয়টা। এখানে তারা পুশিন করবে কেন? প্রায় ওভার 2000 পিপল তারা এই কয়েক মাসে মানে জানুয়ারি পর্যন্ত হিসাবে করেছে, এবং তার মধ্যে রোহিঙ্গাও আছে, ভারতীয় নাগরিকও আছে প্রায় 250 জন। সো ভারতীয় নাগরিক পর্যন্ত এখানে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আমরা সেখানে কি করছি এগুলো? তাহলে ভারত এগুলো কনসার্ন হতে হবে, তার নাগরিক কেন আমরা এখানে নেব? আর বাংলাদেশি নাগরিক যদি হয়ে থাকে, বাংলাদেশেরও এখানে খোলা মনে আসতে হবে। আপনার নাগরিক নোম্যান্স ল্যান্ডে কেন পড়ে থাকবে? আপনি সেখানে তথ্য যাচাই করেন, যথাযথভাবে অ্যাক্ট করেন। ভারত যদি তালিকা দিয়ে থাকে, তালিকাও আপনিও সেই যথাসময়ে সেটাকে অ্যাক্ট করেন। আপনার নাগরিক যেতেই পারে, ওর নাগরিকও যেতে পারে। দুই দেশের যখন সীমান্ত যখন সুযোগ সুবিধা পায়, অর্থনৈতিক সুবিধা পায়, এটা পৃথিবীর সব দেশে হয়, এটা নতুন কিছু না। এবং মায়ানমার থেকে আসতেছে না, মায়ানমার সীমান্ত তো আরো উত্তপ্ত, সেটা নিয়ে কিন্তু আমরা অত কথা বলি না। মায়ানমারের সীমান্তে কি হচ্ছে, সেখানে মুসলমান বলে তাদেরকে আমাদের এইসব দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান এবং চিটাগংয়ের লোকদের সাথে ভাষায় মিল আছে, একই ঘটনা, মুসলমান এবং ভাষায় মিল আছে, তাই তার নাগরিকদের পাঠিয়ে দিয়েছে। এখন প্রায় 15 লক্ষ নাগরিককে আমাদের পুষতে হচ্ছে। আর সীমান্তগুলো কি করছে, ওখানে মাইন পেতে রেখেছে। এখানে তো রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে মায়ানমার এবং বাংলাদেশ। সেই জায়গায় তো এখানে মাইন নেই, এখানে আছে গোলাগুলি। এখানে বাংলাদেশের নিরীহ লোক, বাংলাদেশের লোকদেরকে ধরে হত্যা করা, কিংবা এখন যেটা শুরু হয়েছে সীমান্তে লোকদেরকে দিয়ে যে জিহাদি মনোভাব নিয়ে প্রতিরোধের যে ডাক, এটা তো সমাধান না। আপনার জনগণ কি সারাদিন সীমান্ত পাহারা দেবে? জনগণের দায়িত্ব হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের জন্য তো বিজিবি আছে, আর ওদিকে বিএসএফ আছে, তারা করবে। এবং তাদের মধ্যে যে ডিসপিউটগুলো দেখা যাবে সেগুলো কূটনৈতিক উপায়ে সমাধান করবে, এবং এই সমাধানের অংশ হিসাবে তারা বৈঠক করে। যেমন এই মাসে তারা প্রথম 7 বা 10 তারিখে 10, 11, 12 বোধহয় যে মিটিংটা করেছে, মানে কি 8, 9, 10 যে মিটিং করেছে, সেটা হচ্ছে ওইটারই অংশ। সো এই ধরনের বৈঠকগুলোতে নিজেদের সমস্যাগুলো কি সেটা উত্থাপন করবে। তারা যদি সমাধান না করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা বৈঠক খুব জরুরি হয়ে আছে, কারণ সীমান্তের এই উত্তেজনা তো দীর্ঘদিন ধরে চলতেছে, এটা অনন্তকাল চলতে পারে না। প্রসঙ্গে যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হয়, বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আসলে কতটা শান্তির সম্ভাবনা দেখছেন এই মধ্যপ্রাচ্যে? আমি আশাবাদী। ভেনেজুয়েলা এটা ইয়েতে হওয়ার কথা, জেনেভা হওয়ার কথা, জি, হয়ে গেছে কি এখন? 19 তারিখ হবে। হ্যাঁ, আমি তো এটা স্বাগত জানাচ্ছি, কারণ এই অশান্তিকর পরিস্থিতি যে শুধু দুই দেশের নাগরিকরা যে সাফারার হচ্ছে তা না, তার সাফারার হিসাবে আমরাও। আমাদের বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়া, আমাদের তেলের চাহিদার ডিসরাপশন হওয়া, সব কিছুর সঙ্গে তো এটা জড়িত আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিডল ইস্টে আমাদের শ্রমিকরা কাজ করে, তাদের নিরাপত্তার বিষয় রয়ে গেছে। কারণ হোল মিডল ইস্ট একটা টার্গেটেড পয়েন্টে ছিল ইরানের তরফ থেকেও, যে যখন ইরান প্রতিরোধ করতে পারছে না, তখন তার যে মার্কিন ইনস্টলেশন যেখানে যেখানে আছে সেখানে সে আক্রমণ করছে। সেখানে সে দেখছে না যে কোন দেশের নাগরিক। আর বাংলাদেশ শুরু থেকে পলিসিগতভাবে একটা ইয়েতে ছিল, ভুল ইয়েতে ছিল। ইরানের সাথে যেটা হয়েছে সেটা কাটিয়ে উঠেছে আমি মনে করি। এখন আগেভাগে যে অভিনন্দন জানাচ্ছে, সেটা যদি মার্কিন স্বার্থে না হয়, ইরানের স্বার্থ যদি দেখে, দুই দেশের স্বার্থ যদি আমরা দেখি, তাহলে এটা ভালো, এবং আমরা এখানে ভূমিকা রাখতে পারি। সেই ধরনের আচরণ করা উচিত, যে আমরা দুই দেশের আন্তরিকভাবে চাই যে এখানে সমস্যার সমাধান হোক। ব্যারিস্টার জন ফুয়াদ, আসলে বাংলাদেশের কি করার আছে এই সম্পর্ক উন্নয়ন ইরানের সঙ্গে? এখন এক ধরনের সম্পর্ক নিয়ে যেটা আনিস আলমগীর বলছিলেন যে
একটা দুর্বল অবস্থান আমরা আছি, এবং মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকদের নিরাপত্তায় কথা চিন্তা করে এই আমরা কি শান্তির বার্তা পাচ্ছি এখান থেকে এই চুক্তির মধ্যে? বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু গত 5 দশকে আমি ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বলছি। আসতেছি ওখানে, যে বাংলাদেশ কিন্তু কন্টিনিউয়াসলি সদিচ্ছার প্রমাণ দিয়েছে। আমাদের ছিটমহল বিনিময় হইল কয়েক বছর আগে, কিন্তু এই ল্যান্ড বর্ডার এক্সচেঞ্জ যে হবে এটা বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু 74-এ পাশ করেছে, আইন পরিবর্তন করেছে, সংশোধন করেছে সংবিধান, কিন্তু সেই জায়গায় ভারত কিন্তু করে নাই, মাত্র করেছে গত কয়েক বছর আগে। আমরা কখনোই দেখতেছি না যে আমাদের পানির ন্যায্য হিস্যার জন্য 54টা যে অভিন্ন নদী আছে এই পানির ন্যায্য হিস্যা দেবার জন্য ভারত আন্তরিক। আমরা কখনোই দেখি নাই যে সীমান্তে হত্যা বন্ধ করবার জন্য ভারত আন্তরিক। আপনি বলছেন যে আপনার ওখানে প্রচুর আনডকুমেন্টেড বাংলাদেশিরা অবৈধভাবে থাকছে, অনুপ্রবেশ করছে, এভিডেন্স দেন। সারা দুনিয়াতে তো লিগ্যাল প্রোটোকল আছে। আমি ইংল্যান্ডে লম্বা সময় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, অ্যাসাইলাম, ইমিগ্রেশন নিয়ে কাজ করেছি। বাংলাদেশি অবৈধ লোক ইয়েতে ইংল্যান্ডে আছে না? আছে তো। সিস্টেম কি? সে কোনো অবৈধ লোক বাংলাদেশিকে ধরলে, ডিটেইন করলে তা কিন্তু রেগুলার প্রিজনে রাখা হয় না। ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার আলাদা, কারণ এইটা রেগুলার ফৌজদারি অপরাধ না। সেই দেশে থাকে, বৈধভাবে এসেছিল, অবৈধ হয়ে গেছে, অথবা অবৈধভাবে ঢুকেছে অন্য কোনো দেশ থেকে, সে এখানে কাজবাজ করছে, তাকে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়া হয়, তোমার এই নাগরিক, তোমার এই ছবি, পাসপোর্টের ছবি, এই ডিটেলস আছে, আমরা চাই তুমি তাকে বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করো। এখন আপনি কি করবেন? রাতের আধারে তাকে প্লেনে নামায় না বেনাপোলে ঢুকাই দিবেন? আপনি এয়ারপোর্ট দিয়ে কাটাতার ভাইয়া উত্তরার ভিতর ঢুকাই দিবেন? আপনি তাকে যশোর দিয়ে ঢুকাই দিবেন? আপনি তাকে পঞ্চগড়, নওগাঁ, নীলফামারী, তারপরে নাটোর, লালমনিরহাট দিয়ে ঢুকাই দিবেন? মানে কি করবেন আপনি? চিটাগং পোর্টে আপনি ওই যে মাল জিনিস আসে সেটার ভিতরে আইনা ঢুকায়া বন্দরে ছেড়ে দেবেন? এটা তো প্রোটোকল হইতে পারে না। ইন্টারন্যাশনালি অবৈধ মানুষ আইডেন্টিফাই করা, তাকে হোস্ট কান্ট্রি যিনি তার নাগরিক তার কাগজপত্র এক্সচেঞ্জ করা, তাকে ফেরত পাঠানোর একদম লিগ্যাল ডকুমেন্টেড ফ্রেমওয়ার্ক আছে। আপনি সেই ফ্রেমওয়ার্কে কাজ করছেন না কেন? আপনি অ্যাক্রস দ্য বর্ডার, আপনি 0 পয়েন্টে জয়েন্ট সেল করেন, অফিস করেন, যে এই 10 জন আনডকুমেন্টেড মাইগ্রেন্ট আমরা ডকুমেন্টেশন চেক করে দেখেছি তারা বাংলাদেশি। বাংলাদেশ সরকার চেক করে দেখবে যদি দেখে সত্যিকারে তারা বাংলাদেশি, পাসপোর্ট আছে, ডকুমেন্টেশন আছে, ফ্যামিলি ট্র্যাক আছে, তাকে ফেরত নিয়ে নিবে, কোনো বিষয় না তো। কিন্তু রাত 2টার সময় তাকে দিতে হবে কেন? আপনি জনগোষ্ঠী যদি এক্সচেঞ্জ করেন আনডকুমেন্টেড মাইগ্রেন্টকে, রাত 2টার সময় করতে হবে কেন? কাঁটাতারের বেড়া দিয়ে করতে হবে কেন? আপনি তো জানেন যে কোথায় কোথায় বিএসএফ এর আপনি সেন্টার আছে আর কোথায় কোথায় বিজিবির চেকপোস্ট আছে, আপনি জানেন না? দুই পক্ষ জানে না? তাহলে আপনি পতাকা বৈঠকের জন্য আপনি মিটিং কল করছেন না কেন? যে আমার কাছে 30 জনের তালিকা আছে। আবার শুভেন্দু বলছে সে নাকি 4700 অলরেডি পাঠায় দিচ্ছে। কেমনে পাঠাইছেন? হেমন্ত শর্মা বলতেছে হেমনে হোমনে সেমনে, রাতের বেলা ফাঁক ফকর দিয়ে বিএসএফ থাকবে না, ঢুকায় দিব গরুর মতো করে। এগুলো তো প্রসেস হইতে পারে না। তাহলে এগুলো করবার মধ্য দিয়ে ভারত প্রমাণ করছে যে সে আসলে বাংলাদেশের সাথে একটা ন্যায্য সম্পর্ক চায় না, একটা সম্মানজনক, ইকুয়ালি রেসপেক্টফুল, ডিগনিফাইড রিলেশনশিপ সে চায় না। বাংলাদেশ রিপিটেডলি সেটার প্রমাণ দিয়েছে। অ্যাক্রস দ্য বর্ডার যে জনগণ আছে, এই জনগণকে জিহাদি বলাটা তাদের মানে ইমোশনকে, তাদের মর্যাদাকে ছোট করা হচ্ছে আসলে। কারণ এই মানুষগুলা যে ওই সীমান্তের কাঁটাতারের পাশে চাষবাস করে, তার পুকুর আছে, তার ঘের আছে, সে ওখানে গরু চড়ায়, ছাগল চড়ায়, সে প্রত্যেক দিন বিএসএফ এর দ্বারা নির্যাতিত হচ্ছে, সে গুলিবিদ্ধ হচ্ছে, তার ছাগল নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, ধান কাটার পরে ফসল যেটা খেতে রাখা ছিল সেটা উঠায় নিয়ে গেছে। তাহলে সেই মানুষগুলো তো চিন্তিত থাকবে যেখানে আসলে কি হচ্ছে, আমার স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কিনা, অন্য পার থেকে অবৈধ লোকদেরকে আমার গ্রামে ঢুকাই দিচ্ছে কিনা, এই গ্রামে অবৈধ লোক ভারতীয়রা আসলে এরপরে তারা কিভাবে সেটা ডিল করবে। আপনি অবৈধ লোককে আশ্রয় দেওয়া তো সেটা আপনার জন্য একটা অপরাধ। সংক্ষিপ্ত সময় আছে, সেই জায়গাতে আমরা বোধ করছি ভারতকে তার আন্তরিকতার প্রমাণ দিতে হবে, যেটা সে 55 বছর ধরে দিতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে সবাই চাচ্ছে, সারা দুনিয়া চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধ এমন একটা জিনিস যেখানে আসলে কেউ জেতে না, কোনো পক্ষ জেতে না। যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত শক্তি হচ্ছে সত্য। গরিব মানুষ যারা খেটে করে খায়, যাদের কাজের উপরে তার পরিবার ডিপেন্ড করে, তারা আসলে হেরে যায়। তাই আমরা চাই ইসরায়েল এবং আমেরিকার এই সাম্রাজ্যবাদী যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। বাট
যেটা প্রপোজ করা হয়েছে আসলে চুক্তি না, এটা কিন্তু আপনার হচ্ছে একটা এমওইউ টাইপের, রাইট। যেটা উড বি লিডিং টু এই পার্মানেন্ট সিজফায়ার। সেই জিনিসটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। চুক্তির পথে যে যে কিন্তু আমরা বারবার দেখেছি আগের দিন রাতে 2 ঘন্টা আগে 6 ঘন্টা আগে চুক্তি আবার হয় নাই। তো সেই জন্য আমরা আশা করব যে আমেরিকা এবং ইসরায়েলের এই পাগলামি বন্ধ হবে, তারা সিরিয়াসলি শান্তি চুক্তির জন্য, যুদ্ধ বন্ধের জন্য টেবিলে আসবেন। সারা দুনিয়ার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যেভাবে স্থবির হয়ে গেছে এটাকে তারা পুনরায় গতিশীল করবেন এবং তাদের এখানে দায়িত্ব দায় পুরোটা তাদের। সাজুল্লাহ, আমি একটু সংশোধনী দিতে চাই। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহিদুর রহমানকে রিসিভ করতে এসেছিলেন, আমি সেটা আমার নলেজই ছিল না, এসেছিলেন এবং সেখানে তাকে কথাবার্তাও বলেছেন। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এখানে কোনো গাফিলতি ছিল বলে আমার মনে হয় না। তারা যথাযথভাবে সরকারকে আগে জানিয়েছে, রিসিভ করতে এসেছে। তার মানে এটা কমপ্লিটলি একটা ইগনোরেন্স বা একটা যে কোনো কারণে হোক মানে আমাদের মন্ত্রীকে হেয় করার জন্য একটা পদক্ষেপ ছিল। এবং সেটা খলিলুর রহমান যেটা বললেন, দিন শেষে ওনারা এটা নিয়ে জানতে পারবেন ভারতের ভাষ্যটা। আসলে ভারতের ভাষ্যটা জানা আমাদের খুব জরুরি। ফুয়াদের একটা বিষয় আমি একটুখানি বলতে চাই যে আমাদের যে সীমান্তে লোকগুলো আছে অবশ্যই তারা সাফারার বলেই তারা প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো তাদেরকে দিয়ে এটা সমাধান করতে পারবো না। তাদেরকে আমরা জিহাদি মেন্টালিটিতে ঢুকিয়ে দিলাম, ওই পাশে আর একটা জিহাদি মেন্টালিটিতে দুই পক্ষ মারামারি করলো, এটা তো সমাধান হতে পারে না। সমাধানটা হতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে, ওইটা আমি বলতে চাচ্ছিলাম।